সিনেমার শুরুতে দেখানো হয় দক্ষিণ কোরিয়াতে জুহি নামের একটি মেয়ে যে প্রচণ্ড আতঙ্কিত হয়ে তার অ্যাপার্টমেন্টের ছাদটাকে সাউন্ড প্রুফ করছিল, কিন্তু তার সত্ত্বেও একটা জোরালো গম্ভীর আওয়াজ ছাদের উপর থেকে শোনা যাচ্ছিল। আসলে অনেক দিন ধরে জুহি তার বিল্ডিংয়ের 604 নম্বর ঘরটিতে অদ্ভুত কিছুর আওয়াজে খুব কষ্ট পাচ্ছিল। জুহি এগুলো ক্যামেরাতেও রেকর্ড করছিল, আর সাউন্ড প্রুফ করার পরেও জানলার বাইরে থেকে একটা অদ্ভুত বিরক্তিকর আওয়াজ আসছিল। এরপর ফোন বাজলে সে ফোনটা ধরলে সেই ফোনের ভেতর থেকেও অদ্ভুত বিরক্তিকর আওয়াজ শোনা যায়। তারপর তার টিভিটাও থেমে যায় ও ঘরের আলোগুলো জ্বলতে নিভতে থাকে। এরপর আমরা জানলায় একটা ভূতের মতন ছায়াও দেখতে পাই, যেটা শেষে জুহির ওপর হামলা করে। এর কয়েকদিন পরে আমরা জুহির বোন জু ইয়ংকে একটি কারখানায় কাজ করতে দেখি, যে কানে কিছুই শুনতে পেত না। আওয়াজ শোনার জন্য জু ইয়ংকে কানে শোনার যন্ত্র লাগাতে হয়। ওই দিন কাজের সময় জু ইয়ংয়ের একটি ফোন আসে এক ডিটেকটিভের কাছ থেকে। ডিটেকটিভ বলে যে জুহি 4 দিন ধরে কাজে যায়নি, আর জুহির বস তাই পুলিশে অভিযোগ করেছে। ডিটেকটিভ তাই চাইছে জু ইয়ং যাতে জুহির বাড়িতে গিয়ে দেখুক ও কোথায় আছে, আর যত দ্রুত সম্ভব তার অবস্থান সম্পর্কে জানাক ডিটেকটিভকে। এরপর কাজ শেষে জু ইয়ং তার বোন জুহির বাড়িতে পৌঁছায়, যেখানে তার অ্যাপার্টমেন্টের দরজায় কেউ একটা নোট লাগিয়ে রেখেছে, যেখানে লেখা ছিল, দয়া করে আওয়াজ করো না, আমি বাঁচতে পারছি না। আর এইটা বেশ অদ্ভুত লাগে জু ইয়ংয়ের। অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে জু ইয়ং দেখে পুরো ঘরটা এলোমেলো হয়ে পড়েছিল, আর জুহি ফোনও ধরছিল না। পুরো ঘরটা সাউন্ড প্রুফ করা ছিল। এখন জু ইয়ংয়ের একটা পুরনো ঘটনা মনে পড়ে যায়। আসল কথা হলো, জু ইয়ং এবং জুহি কিছুদিন আগে একসাথে এই অ্যাপার্টমেন্টে এসেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই জুহি একটু অদ্ভুত আচরণ করতে থাকে। জুহি জু ইয়ংকে বলে, উপরের তলা থেকে ক্রমাগত কোনো শব্দ হচ্ছে, নিশ্চয়ই এর পিছনে কোনো একটা কারণ আছে, আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো। কিন্তু জু ইয়ং কিছুই শুনতে পেত না, কারণ এমনিতেই সে কানে কিছু শুনতে পেত না। এই নিয়ে জু ইয়ং তার বোনের ওপর একটু বিরক্ত হয়েছিল। তাই জু ইয়ং একটা নতুন কোম্পানিতে চাকরি পেয়ে ওই কোম্পানির ডরমিটরিতে থাকার ব্যবস্থা করে নিয়েছিল। তাই জু ইয়ং তার বোনের সাথে আর একসাথে থাকতো না। এখন বর্তমানে জু ইয়ং জুহির অফিসে যায় এবং জুহির অফিসের এক বন্ধু কি হুনের সাথে কথা বলে। বন্ধুটি বলে যে জুহি কিছুদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছিল, আর যখনই জুহি ফোন করতো তাকে জিজ্ঞাসা করতো সে কোনো অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছে কিনা, কিন্তু জুহির বন্ধুটি কিছুই শুনতে পেত না। এখন জু ইয়ং চলে যাবার সময় সেই ছেলেটিকে তার ফোন নাম্বারটা দিয়ে বলে যে, যদি আর কিছু তথ্য আমার বোনের সম্পর্কে মনে পড়ে তাহলে আমাকে জানিও। ওই রাতে জু ইয়ং জুহির অ্যাপার্টমেন্টের ভিতরেই তার ফোনটি পেয়ে যায়, যেটার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। চার্জার খুঁজতে গিয়ে জু ইয়ং ওই নতুন ফ্ল্যাটের মেঝের একটা অংশ খুব নোংরা অবস্থায় দেখে, যেটা হঠাৎ দেখতে পেয়ে সে ভয় পেয়ে যায়। সেই চিহ্ন দেখার সঙ্গে সঙ্গেই জু ইয়ং তার বোন জুহির মতন সেই অদ্ভুত উপরের তলা থেকে ধূপধাপ আওয়াজ শুনতে পায়। তারপর কলিং বেলের আওয়াজ পেয়ে জু ইয়ং দরজা খুলে দেখে যে গেটের কাছে অদ্ভুতভাবে একজন লোক দাঁড়িয়ে আছে। সে জু ইয়ংকে খুব ভদ্রভাবে বলে যে, দয়া করে জোরে আওয়াজ করো না। জু ইয়ং বলে, এই অ্যাপার্টমেন্টে কদিন ধরে তো কেউ থাকে না, তাহলে আওয়াজ কে করবে? তারপর ওই লোকটা শান্তভাবে বলে যে, দয়া করে আওয়াজ করা বন্ধ করো, নাহলে তোমার মুখ ফাটিয়ে দেবো। তারপর লোকটি সেখান থেকে চলে গেলে জু ইয়ং অ্যাপার্টমেন্টের বাইরের বারান্দাতে একটি মেয়েকে রহস্যজনকভাবে দাঁড়িয়ে থাকতে থাকে। এই দেখে সে ভয় পেয়ে তারপর দরজা বন্ধ করে দেয়। এরপর জু ইয়ং জুহির ফোন খোলার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড জানতো না। এখানে আমরা জানতে পারি কিছু সময় আগে জুহি আর জু ইয়ং এর মা বাবা একটা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, আর সেই দুর্ঘটনার পর থেকেই জু ইয়ং কানে একটু চোট পেয়ে বধির হয়ে গিয়েছিল এবং তার বোন একটু খোঁড়া হয়ে গিয়েছিল। যাই হোক, পরের দিন জু ইয়ং বিল্ডিংয়ের গার্ডের সাথে কথা বলে। গার্ড বলে যে, তোমার বোন কয়েকদিন ধরেই বিভিন্ন অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল, এবং সেই আওয়াজ কোথা থেকে আসছিল সে সেটা খুঁজে পাচ্ছিল না। সবাই বলছিল যে কেউ সেই আওয়াজ করেনি, আসলে এগুলো সব 604 নম্বর রুমের জন্যই হচ্ছিল। জু ইয়ং অবাক হয়ে যায়, কারণ তার বোনের ঘরের নাম্বার ছিল 604। গার্ড অ্যাপার্টমেন্ট নম্বর 604-এর ব্যাপারে কিছু বলতে শুরু করার আগেই ওই বিল্ডিংয়ের এক মহিলা এসে অভিযোগ করতে শুরু করে যে বেসমেন্ট থেকে খুব দুর্গন্ধ আসছে। ওই মহিলা, জু ইয়ং এবং গার্ড মিলে বেসমেন্ট চেক করতে যায়, যেখানে প্রচুর ময়লা ছিল এবং সেখান থেকে সত্যিই খুব দুর্গন্ধ আসছিল। গার্ড বলে যে এই ময়লা বিল্ডিংয়ের মালিককে পরিষ্কার করতে বলা হয়েছিল, কিন্তু এখন 10 বছর হয়ে গেল আর এখনও পর্যন্ত নোংরা পরিষ্কার হয়নি। তারপরে আবার অ্যাপার্টমেন্টে থাকা মানুষগুলো আসা যাওয়ার সময় বেসমেন্টের জানলা থেকে নোংরা ফেলে দেয় ভিতরে, তার জন্য এখন গন্ধ আরও বেড়ে গেছে। ঠিক তখনই ওই বিল্ডিংয়ের চেয়ারম্যান, অর্থাৎ যে বিল্ডিংয়ের দেখাশোনা, বিভিন্ন মিটিং করা এইসবের দায়িত্বে ছিল, সে এসে বলে যে এই নোংরা আবর্জনা পরিষ্কার করতে প্রচুর টাকা লাগবে, যেটা সরকারি সাহায্য ছাড়া করা সম্ভব নয়, এবং সে ওই আরেকজন মহিলার সাথে এই নিয়ে ঝগড়া করতে শুরু করে। এদের ঝগড়ার পর জু ইয়ং আবার অ্যাপার্টমেন্ট 604 সম্পর্কে জিজ্ঞাসা করে গার্ডকে, আর এখানে ওই বিল্ডিংয়ের প্রধান মহিলা গার্ডকে কিছু বলতে দেয় না, বরং ইচ্ছে করে তাকে কাজে ডেকে নিয়ে আসে। সেই দিন যখন জু ইয়ং তার বসের কাছ থেকে এসে কিছুদিনের জন্য ছুটি চায়, কারণ তার বোনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না,
তখন আমরা জানতে পারি যে তার কাছে মোবাইল ফোনে একটা অ্যাপ আছে, যেখানে আশেপাশে যারা কথা বলছে সেটা অটোমেটিক লিখিতভাবে মোবাইল স্ক্রিনে টাইপ হয়ে যায়, যাতে জুইয়ং কিছু শুনতে না পেলেও সেই লেখা দেখে যেন সব কিছু বুঝতে পারে। আর সেই রাতে জুইয়ং যখন ঘরে ফেরে আবার একবার দরজার বাইরে একটা নোট পায়, যেখানে আবার কোনো প্রতিবেশী লিখে দিয়েছে, দয়া করে শব্দ করা বন্ধ করো, তা নাহলে ভালো হবে না। কিন্তু জুইয়ং সেভাবে পাত্তা না দিয়ে দরজা বন্ধ করে দেয় এবং আমরা আবার দরজার বাইরে সেই একই মহিলাকে রহস্যজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখি। এরপরে জুইয়ং তার বোনের আলমারির ভিতর একটা উপহার দেখতে পায়। আসলে জুইয়ংয়ের জন্মদিনের জন্য আগে থেকে দামি হিয়ারিং এইডস কিনে রেখেছিল, যেটা দিয়ে জুইয়ং শুনতেও পারবে আবার রেকর্ডও করতে পারবে। জুইয়ংয়ের প্রিয় খাবার ও কেকও তৈরি করে ফ্রিজের ভেতর রেখে দিয়েছিল। এইসব দেখে জুইয়ং কান্নায় ভেঙে পড়ে। এরপর জুইয়ং তার জন্মদিনের কেকের উপর জুহির ফোনের পাসওয়ার্ডটা লেখা দেখতে পায়, মানে জুহি তার বোনকে অনেক বেশি ভালোবাসত। এরপর জুইয়ং জুহির ফোনে লক খুলে ফেলে। এখন ফোনে জুইয়ং প্রথমেই মেসেজ করে ফোন করতে বলে সেই মানুষটাকে যার সঙ্গে জুহি শেষবার ফোনে কথা বলেছিল। তারপর জুইয়ং দেখতে পায় জুহির ফোনে অনেক রেকর্ডিং, যা ঘরের ভিতর থেকে ওটা আওয়াজে। জুইয়ং সেই উপহার পাওয়া কানে শোনার যন্ত্রটি পড়ে সেই আওয়াজগুলো শোনে, যেগুলোতে বেশিরভাগ ছিল কড়কড় আর ধূপধাপ করার শব্দ। কিন্তু হঠাৎ জুইয়ং ফোনে কারো একটা আওয়াজ শুনতে পায়, যা শুনে তার মাথা ঘুরে যায়, কারণ রেকর্ডিং তো শেষ হয়ে গিয়েছিল, তবু আওয়াজটা চলতেই থাকে। জুয়াং ভয়ে পুরো ঘরটা চেক করতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। রাত গভীর হলে হঠাৎ কেউ দরজার বাইরে আসে আর জুহির কণ্ঠে কথা বলে দরজা খুলতে বলে। জুইয়ং খুশিতে দরজা খুলতে গেলেই মনে পড়ে বাইরের দরজাতে তো ইলেকট্রনিক লক, আর জুহি তো নিজের ঘরের পাসওয়ার্ড জানে, তাহলে সে কেন দরজা খুলতে বলছে? তাই সে দরজা খোলে না। তখনই হঠাৎ বীভৎস ভয়ঙ্কর আওয়াজ শুরু হয়, যেগুলো শুনে জুয়াংয়ের কান ফেটে যাওয়ার মতন অবস্থা শুরু হয়। আর তখনই সে হঠাৎ বিছানা থেকে জেগে ওঠে, মানে এটা একটা স্বপ্ন ছিল। পরের দিন সকালে জুইয়ংয়ের সাথে দেখা করতে আসে কি হুন, যাকে আমরা আগে জুহির অফিসে দেখেছিলাম। আর কি হুন আসার পর আমরা জানতে পারি সে জুহির প্রেমিক ছিল। কি হুন জুহিকে খোঁজার জন্য সাহায্য করতে চাইছিল। ঠিক তখনই জুহির ফোনটা বেজে ওঠে। ফোনে ছিল দক্ষিণ কোরিয়ার তথ্য সরবরাহকারী দপ্তরের এক মহিলা, যার সাথে নিখোঁজ হওয়ার আগে জুহি শেষবার কথা বলেছিল। জুইয়ং আর কি হুন সেই মহিলার কাছে গিয়ে জানতে পারে যে জুহি তাকে ফোন করে জিজ্ঞাসা করতো তার ঘরে আগে কেউ মারা গেছে কিনা, এবং সে বলতো সে কারণ আত্মাকে দেখতে পায় ওই ঘরে, আর সে ওই বিল্ডিং সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিল। এরপর সেই মহিলা অ্যাপার্টমেন্ট 604 সম্পর্কে বলে, যেখানে কিছু মাস আগে একটা মেয়ে ওই অ্যাপার্টমেন্টে থাকতো। কিন্তু প্রথম দিন থেকেই সে আমাদের কাছে অভিযোগ করে বলতো যে ওই ঘরটা ভুতুড়ে এবং বিভিন্ন অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়, আর উপরের তলার অ্যাপার্টমেন্ট 704 থেকেও আওয়াজ আসে। তারপর একদিন ওই মেয়েটা ফাঁসিতে ঝুলে ওই 604 নম্বর ঘরে মারা যায়। এই গল্প শুনে জুইয়ং আর কি হুন অ্যাপার্টমেন্টে ফিরে আসে, আর ওখানে তারা দরজাতে আর একটা নোট পায়, যেখানে একজন প্রতিবেশী লিখেছে যে যদি আওয়াজ বন্ধ না হয় তো সে তাকে মেরে ফেলবে। জুইয়ং অনুমান করে এটা তার নিচের তলা 504 নম্বর ঘরে সেই অদ্ভুত লোকটির লেখা, যে একদিন এসে তাকে রেগে মারবে বলেছিল। যাই হোক, জুইয়ং এটাও উপেক্ষা করে যায়। আর রাতে কি হুন জুহির মিসিং পোস্টারগুলো তৈরি করে। কিন্তু এখন যখন কি হুন মেঝেতে চলছিল, তখন তার পায়ের আওয়াজ জুইয়ংকে বিরক্ত করছিল, মানে ওই বাড়ির অভিশাপ এখন জুইয়ংয়ের ওপরও প্রভাব ফেলতে শুরু করেছিল। এখন জুইয়ংয়ের কাছে ডিটেকটিভের ফোন আসে। জুইয়ং ডিটেকটিভকে বলে যে জুহির ফোনে বিশেষ কিছু ছিল না, কিন্তু কোনো প্রতিবেশী বারবার গেটের ওপর হুমকির নোট লাগিয়ে যাচ্ছে। জুইয়ং সন্দেহ করছিল যে এটা সেই লোক যে তাকে মারার হুমকি দিয়েছিল, এবং সেই লোক 504 নম্বর অ্যাপার্টমেন্টের নিচে থাকে। কিন্তু যেহেতু সেই লোকটির বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, তাই ডিটেকটিভ এ ব্যাপারে এগোতে চায় না, এবং সে জুইয়ংকে বলে যে সিসিটিভি ক্যামেরা চেক করেও দেখা গেছে তোমার বোন জুহি অ্যাপার্টমেন্টের বাইরেই বের হয়নি, কেউ প্রমাণ পায়নি যে জুহি বিল্ডিং থেকে বেরিয়েছে। কথাটার মানে জুহি সম্ভবত এই বিল্ডিংয়ের ভিতরেই আছে। ডিটেকটিভ জুইয়ংকে আশ্বস্ত করে যে তারা যে কোনোভাবেই জুহিকে খুঁজে বার করবে। তারপর রাতে আবার সেই 504 নম্বর অ্যাপার্টমেন্টের লোকটা গেটের সামনে আসে। এটা দেখে কি হুন তার সাথে কথা বলে। ওই লোকটা সতর্ক করে যে আমি শেষবার বলছি, রাতে আওয়াজ করো না, না হলে সবাইকে মেরে ফেলবো। তারপর ওই লোকটা এদিক ওদিক দেখে চুপচাপ চলে যায়। কি হুন জুইয়ংকে সতর্ক করে দেয় যেন রাতে সে দরজা না খোলে, কারণ ওই লোকটা কিছু একটা হাতে লুকিয়ে রেখেছিল। এবং আমরা দেখতে পাই ওই লোকটার হাতে একটা বড় ছুরি ছিল, এবং সে তার অ্যাপার্টমেন্টে ঢোকার আগে ছুরি দিয়ে মেরে মেরে পাসওয়ার্ড টাইপ করছে, মানে এই লোকটাও এই বিল্ডিংয়ের এই অদ্ভুত আওয়াজের জন্য পাগল হয়ে গিয়েছিল। এখন পরের দিন সন্ধ্যাবেলায় যখন জুইয়ং তার বোনের মিসিং পোস্টার চারিদিকে বিলি করছিল, তখনই সে একটি বাচ্চা ছেলেকে বেসমেন্টের দিকে নিচু হয়ে কিছু একটা দেখতে দেখে, কিন্তু সে কাছে গিয়ে কিছু দেখতে পায় না। তখনই তার সাথে ওই বিল্ডিংয়ের 804 নম্বর ফ্ল্যাটের এক মহিলা জিয়ং ইনের সাথে পরিচয় হয়, যে তার বোনের জন্য খুব সমব্যথী ছিল, এবং ওই মহিলা খুব ভালো ছিল। ওই রাতে জুইয়ংয়ের সঙ্গে একটা ঘটনা ঘটে। হঠাৎ জুহি বাড়িতে ফিরে আসে। তাকে দেখে জুইয়ং এত খুশি হয় যে পাগল হয়ে যায়, কিন্তু জুহি তার বোনের সঙ্গে সরাসরি কথা বলে না
এবং তাকে বলে যে আমার যখন তোমাকে সত্যিকারের প্রয়োজন ছিল তখনই তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এই বলে জুহি তার রুমের ভেতর গিয়ে দরজা বন্ধ করে দেয়। জুইয়ং জুহির পিছনে পিছনে গিয়ে যখন তার ঘরের ভিতর ঢোকে সে জুহিকে আর দেখতে পায় না। এরপর সে যখন ঘরের ভিতর থেকে বাইরে আসে সে দেখে পাশের ঘরে জুহি ছাদ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে। ফলে জুইয়ং প্রচণ্ড কষ্টে তার বোনকে ধরে কাঁদতে থাকে। আর তখনই সে জেগে ওঠে, মানে এটাও একটা স্বপ্ন ছিল। এখন রাত অনেক গভীর হয়ে গিয়েছিল এবং হঠাৎ জুইয়ংয়ের ফোনে যে কথা থেকে লেখার ট্রান্সলেশন অ্যাপটা ছিল সেটা নিজে থেকেই চালু হয়ে যায়। আর এর মধ্যে অদ্ভুত অদ্ভুত কিছু লেখা ফুটে উঠতে শুরু করে। যদিও জুইয়ংয়ের আশেপাশে কেউ ছিল না, হঠাৎ জুইয়ং দেখতে পায় একটা শয়তানি মেয়ের ছায়া, যার হাতে খুব বড় বড় আঙুল ও নখ ছিল। সে তার ঘরের বারান্দার কাঁচটা খুলে ভেতরে আসার চেষ্টা করছিল। এটা দেখে জুইয়ং প্রচণ্ড ভয় পেয়ে দরজার কাছে গেলে তখনই সেই 504 নম্বর রুমের পাগল প্রতিবেশী লোকটা এসে ছুরি দিয়ে দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা দিতে থাকে আর বারবার রেগে বলতে থাকে, দয়া করে একটু আওয়াজটা থামাও। এরপর জুইয়ং সাহস করে বারান্দার কাঁচটা সরিয়ে বাইরে গিয়ে দেখে যে কেউ নেই সেখানে, এবং ততক্ষণে সেই পাগল প্রতিবেশীটাও চলে গিয়েছিল। তাই সে প্রচণ্ড ভয় পেয়ে দরজার কাছে এসে বসে পড়ে। এই সময় দেখা যায় 504 নম্বর রুমের সেই পাগল প্রতিবেশী ছুরি হাতে নিয়ে যখন জুইয়ংয়ের দরজার বাইরে থেকে ফিরে যাচ্ছিল তখনই সে আবার সেই আওয়াজ শুনতে পায়, কিন্তু এবার ছিল ঠিক তার উপরের তলা 704 নম্বর রুম থেকে। তাই সে সেটা শুনে রেগে উপরের তলার দিকে ছুটতে শুরু করে, কিন্তু আওয়াজ শুনে ওপরে গিয়েও সে কাউকে দেখতে পায় না। হঠাৎই এক শয়তানি আত্মা তাকে আক্রমণ করে। লোকটি প্রাণ বাঁচাতে দৌড়ায়, কিন্তু ওই শয়তানি আত্মা সব দিকেই উপস্থিত ছিল এবং শেষ পর্যন্ত লোকটি ভয়ে পালাতে গেলে বারান্দার জানলার কাঁচ ভেঙে উপরের তলা থেকে নিচে পড়ে মারা যায়। পরের দিন জুইয়ং বিল্ডিংয়ের নিচে এসে ওই লোকটির মৃত্যুর খবর পায়, আর এই মামলাটাও সেই একই ডিটেকটিভ দেখছিল যে জুহির মামলাটাও দেখছিল। জুইয়ং ডিটেকটিভকে বলে যে এই লোকটা 504 নম্বর ফ্ল্যাটে থাকতো আর ওকে মারার হুমকিও দিচ্ছিল, হয়তো এই লোকটাই জুহিকে কিডন্যাপ করতে পারে। কিন্তু 504 নম্বর ঘরে জুহির কোনো চিহ্ন পাওয়া যায় না, মানে জুইয়ংয়ের সন্দেহ ভুল ছিল। এইসব কিডন্যাপিংয়ের কথা শুনতে পেয়ে তখনই ওই চেয়ারম্যান মহিলাটি কিছু মেয়েকে নিয়ে আসে আর জুইয়ংকে হুমকি দেয় যে সে যেন এই বিল্ডিংয়ের ব্যাপারে কোনো গণ্ডগোল না করে, এবং জুইয়ংকে বলে যে এখন তো দেখছি 604 নম্বর রুমে যারা আছে তারা সবাই পাগল, মানে সেই আগের লোকটা এবং 604 নম্বর রুমের ওপরে থাকা পাগল মহিলাটা এবং প্রথমে তোমার বোন এবং এখন তুমি। জুইয়ংয়ের কাছে স্পষ্ট হয়ে যায় হয়তো ওই মহিলারা বড় কিছু লুকিয়ে রেখেছে। তাই সে দেখা করতে গেল জিয়ং ইনের কাছে, যে 804 নম্বর ফ্ল্যাটে থাকতো। জিয়ং ইনের ফ্ল্যাটের ভিতর ঢুকে জুইয়ং তার বাচ্চা মেয়েকে দেখতে পায়। জুইয়ং যখন জিয়ং ইনকে ওই বিল্ডিংয়ের চেয়ারম্যান মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করে, জিয়ং ইন তাকে জানায় যে আসলে 1 বছর আগে এই বিল্ডিংয়ে আগের যে মহিলা চেয়ারম্যান ছিল সে থাকতো 704 নম্বর অ্যাপার্টমেন্টে, অর্থাৎ 804 নম্বর রুমের তার ঠিক নিচে। ওই চেয়ারম্যান মহিলা বারবার এসে তাকে অভিযোগ করতো যে তোমরা বড্ড আওয়াজ করছো, সেটা থামাও। কিন্তু জিয়ং ইন সেরকম কিছুই করতো না, তবু সে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। যেরকম একইভাবে 504 নম্বর রুমের লোকটা এখন জুইয়ংকে অভিযোগ করছিল। যাই হোক, একদিন ওই চেয়ারম্যান মহিলা আওয়াজে এতটা পাগল হয়ে গেল যে সে চিৎকার করতে করতে ছাদের উপর কিছু একটা দিয়ে আঘাত করতে লাগলো। ঠিক তখনই একটি ছেলে, যে তখন 604 নম্বর অ্যাপার্টমেন্টে থাকতো, কলিং বেল টিপে তার ঘরে ঢুকে হঠাৎ মহিলাটিকে আক্রমণ করে এবং হাতুড়ি দিয়ে বারবার তার মাথায় মারতে থাকে এবং বারবার বলতে থাকে, বলছিলাম না আওয়াজ করো না। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়, কারণ এই 604 নম্বর রুমের লোকটাও 704 নম্বর রুমের ওই মহিলার ঘর থেকে সারাক্ষণ একই অদ্ভুত আওয়াজ পেত এবং সেও প্রায় পাগলের মতন হয়ে গিয়েছিল। তারপর ছেলেটি সেখান থেকে চলে গেলে দেখা যায় ওই আহত মহিলা তখনও বেঁচে ছিল এবং সে বারবার দেওয়ালে আঘাত করতে থাকে যাতে পাশের ঘরে কেউ এসে তাকে বাঁচায়, কিন্তু তাকে কেউ বাঁচায়নি। সবাই ভেবেছিল হয়তো বিল্ডিংয়ে সারাক্ষণ যেরকম আওয়াজ হয় এটাও হয়তো সেই রকম আওয়াজই হচ্ছে। এখন এই ঘটনার পর ওদের পুরনো বিল্ডিংটা আবার নতুন করে গঠন করার জন্য সরকারি অনুমোদনে যাতে কোনো অসুবিধা না হয়, তাই ওই আগের চেয়ারম্যান মহিলা মারা গেলেও তার খুন নিয়ে কোনো তদন্ত হয়নি এবং বিল্ডিংয়ের সবাই এই ব্যাপারটাকে লুকিয়ে রাখে এবং খুন করার পর ছেলেটিকেও আর দেখা যায়নি। জুইয়ং এই গল্প শুনে সব কিছু বুঝতে পারে। সে জিজ্ঞাসা করে 704 নম্বর অ্যাপার্টমেন্টে এখন কে থাকে, কারণ প্রতি রাতে উপরের দিক থেকে সে আওয়াজ শুনতে পেত। কিন্তু জিয়ং ইন তাকে জানায় যে 704 নম্বর ফ্ল্যাট অনেক দিন ধরে খালি আছে। এটা শুনে জুইয়ং অবাক হয়ে যায়। সব কিছু শুনে সে বাড়ি ফিরে যায়, আর আজ তার 604 নম্বর রুমের দরজায় আবার একটা সাদা কাগজ আটকানো ছিল, যেটা তুলতে সে দরজায় তার নিজের নাম দেখতে পায়, যেটা রক্ত দিয়ে লেখা ছিল। এটা দেখে জুইয়ং প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এখন সে বুঝতে পারে দরজায় আটকানো আগের নোটগুলো সেই 504 নম্বর রুমের লোকটা করেনি। পরদিন জুইয়ং খুব চিন্তিত ছিল যখন সে দেখল সেই বিল্ডিংয়ের চেয়ারম্যান মহিলা সরকারিভাবে বক্তৃতা দিচ্ছিল এবং 504 নম্বর রুমের ব্যক্তির সাম্প্রতিক মৃত্যুকে নিজের বক্তৃতায় ব্যবহার করছিল যাতে সরকার তাদের বিল্ডিংটা মেরামত করে দেয়। কিন্তু তার বোন জুহির নিরুদ্দেশের ব্যাপারে সে কোনো কিছুই বলছিল না। এই দেখে জুইয়ংয়ের প্রচণ্ড রাগ হয় এবং সে মাইকের তার টেনে খুলে দেয়
এবং সকলের সামনে আসল সত্যিটা প্রকাশ করে যে বিল্ডিংয়ে কীভাবে লোক ধীরে ধীরে মারা যাচ্ছে। হয়তো এই সব কিছু হচ্ছে 604 নম্বর রুমের সেই ছেলেটার জন্য যে খুন করে পালিয়েছিল। হয়তো এখনও সে এই বিল্ডিংয়েই কোথাও লুকিয়ে আছে এবং সকলকে খুন করে যাচ্ছে। স্পষ্টত এই বিল্ডিংয়ের সেই চেয়ারম্যান মহিলা এটা শুনে খুব রেগে যায়। এরপর দুজনের মধ্যে ঝগড়া হয়। তারপর কি হুন এসে ঝগড়া থামিয়ে দিয়ে জুইয়ংকে নিয়ে চলে যায়। তবে এই লড়াইয়ের মাঝে সেই চেয়ারম্যান মহিলা জানতে পারে যে জুইয়ং আসলে কানে শুনতে পায় না। এখন জুইয়ং যখন কি হুনের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করছিল, তখন কি হুন বলে যে বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরা থেকে দেখা গিয়েছিল যে 604 নম্বর রুমের ছেলেটি বিল্ডিংয়ের ভেতরে এসেছিল কিন্তু বাইরে যায়নি। তাই তারা ভাবতে আরম্ভ করে বিল্ডিংয়ের ভিতরে কি এমন কোনো জায়গা আছে যেটা আমাদের এখনও খুঁজে দেখা হয়নি। তখনই নজর পড়ে বিল্ডিংয়ের নিচে থাকা সেই বেসমেন্টে, যেখানে প্রচুর নোংরা আবর্জনা ভর্তি ছিল। সঙ্গে সঙ্গে কি হুন আর জুইয়ং বেসমেন্টের ভিতরে ঢোকে ওই জায়গাটা ভালো করে খুঁজে দেখার জন্য। সেখানে তারা দেখতে পায় লম্বা লম্বা পরিত্যক্ত হলওয়ে। জায়গাটা এত বড় ছিল যে দুজনকেই আলাদা হয়ে খোঁজ করতে হয়। কিছুক্ষণ পর কি হুন একটা জায়গায় এসে 604 নম্বর রুমের আগের সেই খুনি ছেলেটার মৃতদেহ দেখতে পায়, যাকে দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরেই যেন তাকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল। যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। মৃতদেহটির কাছে গেলে ইঁদুরগুলো দেখা যায় তার মুন্ডু খুবলে খেয়ে নিয়েছে। এবং এই সময় কি হুন সেই অসহ্য ভৌতিক আওয়াজটা শুনতে পায়, যেটা শোনার পরই সে সেই শয়তানি আত্মার বশবর্তী হয়ে যায়। অন্যদিকে জুইয়ং সেখানে একটি খাতায় তার জীবনে কী কী ঘটেছিল, অর্থাৎ তাদের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে তার বধির হয়ে যাওয়া সব আঁকা অবস্থায় দেখতে পায়। সে ভয় পেয়ে গেলে হঠাৎ সে দেখে সেই খাতাটাতে কিছুই আঁকা নেই, অর্থাৎ এটা তার দৃষ্টিভ্রম ছিল। এরপর জুইয়ং এসে বশবর্তী হওয়া কি হুনকে দেখতে পায় এবং তখনই সে সেই অসহ্য আওয়াজটা শুনতে পায় এবং তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে পালাতে গেলে কি হুন জুইয়ংকে আক্রমণ করে। জুইয়ং তার সাথে লড়াই করে এবং যা হোকভাবে বাঁচতে পালিয়ে যায়। শেষ পর্যন্ত জুইয়ং যা হোকভাবে বেসমেন্টের ভাঙা জানলা দিয়ে বের হতে থাকে এবং সে ভাঙা কাঁচের জন্য প্রচণ্ডভাবে আহত হয়। কিন্তু বশবর্তী হওয়া কি হুন তাকে ভেতরে টানতে থাকে। এরপরই হঠাৎ সেই চেয়ারম্যান মহিলা এসে তাকে বাঁচিয়ে নেয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে ওই বিল্ডিংয়ের বেসমেন্টটা অভিশপ্ত ছিল এবং সেখানে অনেক মৃত মানুষের আত্মা থাকতো। কি হুনের ক্ষেত্রে তেমনই কোনো এক আত্মা তার উপর বশ করে তাকে হিংস্র করে তুলেছিল। এখন কিছুক্ষণ পর সেই মহিলার অফিসে জুইয়ংয়ের জ্ঞান ফেরে এবং সে দেখতে পায় ওই চেয়ারম্যানের ছেলেটিও বধির, যাকে সে আগে দেখেছিল, এবং সেও কানে যন্ত্র লাগিয়ে তবে শুনতে পায়। আসলে ওই মহিলা জুইয়ংয়ের জন্য খারাপ বোধ করছিল যখন সে জানতে পারে যে সে বধির, কারণ তার ছেলেও তো শুনতে পায় না কিছু। এরপর জুইয়ং তাকে বাঁচাবার জন্য এই মহিলাকে ধন্যবাদ জানায়। ওই মহিলা বলে যে সে পুলিশকে ডেকেছে এবং তারা বেসমেন্টে তদন্ত করছে। এরপর যখন জুইয়ং চেয়ারম্যানকে বলে যে এই বিল্ডিংয়ে দেখছি একমাত্র দুজনেরই বাচ্চা আছে, এক তোমার আর আরেকজন হলো 804 নম্বর রুমের মহিলার মেয়ে, তখনই চেয়ারম্যান বলে যে ও তুমিও জানো ওনার মেয়ের ব্যাপারে? ওনার মেয়ে তো 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এটা শুনে তো জুইয়ংয়ের মাথা ঘুরে যায়, কারণ সে তো নিজের চোখে 804 নম্বর রুমে জিয়ংইনের মেয়েকে দেখে এসেছিল। এরপর ওই মহিলার বধির ছেলেটি জুইয়ংয়ের কাছে আসে আর সে জুইয়ংয়ের হেয়ারিং এড খুলে নেয়, কারণ তার কান থেকে রক্ত পড়ছিল। বাচ্চা ছেলেটি বলে যে সে ইচ্ছাকৃতভাবে হিয়ারিং এড পড়ে না, কারণ বিল্ডিংয়ের ভিতরে একটা অভিশপ্ত আওয়াজ আছে আর যে কেউ ওই আওয়াজ শুনে সে মানুষ পাগল হয়ে মারা যায়। এরপর ঠিক তখনই বাইরে গোলমাল শুরু হয় আর জুইয়ং দৌড়ে বাইরে বেরিয়ে দেখে পুলিশের ভিড় জমে গিয়েছিল, কারণ পুলিশ তার বন্ধু কি হুনের মৃতদেহটা বেসমেন্ট থেকে খুঁজে পেয়েছিল, যেটা দেখে জুইয়ং কান্নায় ভেঙে পড়ে। এরপর ডিটেকটিভ জুইয়ংকে ডেকে বলে যে কি হুন যে ভিডিও রেকর্ডিং করেছিল তা উদ্ধার করা গেছে এবং জুইয়ংকে ডিটেকটিভ ওই বেসমেন্টটাতে যেতে বারণ করে, কারণ সেখানে গেলে সেও হয়তো মারা যাবে। এখানে জুইয়ং ডিটেকটিভকে বলে যে সে বেসমেন্টে একটা স্টিলের দরজা দেখেছিল এবং তার ভিতরে সে যেতে পারেনি, কিন্তু ডিটেকটিভ তাকে জানায় যে এরকম কোনো দরজাই তারা সেখানে খুঁজে পায়নি। এখন জুইয়ং আর কোনো উপায় না দেখে সব কিছু শান্ত হওয়ার পর রাতে আবার বেসমেন্টে ঢুকে তার বোনকে খুঁজতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে অনেক গভীরে চলে যায় এবং অবশেষে জুইয়ং তার বোনের ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পায়। জুইয়ং সঙ্গে সঙ্গে ক্যামেরার সাথে ফোন কানেক্ট করে ফোনে জুইর রেকর্ড করা শেষ ভিডিওটা দেখতে পায়। আর বন্ধুরা, এই সময় এই সিনেমার আসল রহস্যটা উন্মোচিত হয়। ভিডিওতে দেখা যায় জুহি শব্দের উৎস সন্ধান করতে করতে 804 নম্বর অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকেছিল, যার ভিতর ছাদ থেকে দেয়াল পর্যন্ত সারফেস, ট্রান্সডিউসার, স্পিকার ও অ্যাম্প্লিফায়ারের মতন অদ্ভুত শব্দ তৈরি করার যন্ত্রপাতিতে ভরা, যেগুলি অদ্ভুত ভৌতিক শব্দ তৈরি করার জন্য 804 নম্বর রুমের মহিলাটি ব্যবহার করছিল এবং ওই বিল্ডিংয়ের বাসিন্দাদের পাগল করে তুলেছিল। এখন আমরা বুঝতে পারি যে কেন কেবল 804-এর নিচে বসবাসকারী 704, 604, 504-এর মানুষগুলি সবচেয়ে বেশি যন্ত্রণা ভোগ করেছিল এবং অন্যরা তাদের পাগল ভাবত। এরপর ভিডিওতে দেখা যায় একটি ঘরে জিয়ংইন তার মৃত মেয়ের সঙ্গে কথা বলছিল, যদিও সেখানে তার সামনে কেউ ছিল না। জিয়ংইন তার মেয়েকে বলছিল কীভাবে সে ওই অ্যাপার্টমেন্টের মানুষগুলোকে মেরেছে, অর্থাৎ জিয়ংইন ওই শব্দের যন্ত্রপাতিগুলির মাধ্যমে ভৌতিক আওয়াজ সৃষ্টি করত এবং বিভিন্ন লোককে এর মাধ্যমে পাগল করে তাদেরকে মেরে ফেলত। এখন জিয়ংইন কেন তাদেরকে মেরে ফেলেছিল এটা আমরা একটু পরে জানতে পারবো।
এখন সব কিছু বুঝতে পেরে তখনই জুহি নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে, কিন্তু শয়তান জিয়ং ইন জুহিকে ধরে ফেলে এবং জুহিকে বলে যে তুমি আমার সম্পর্কে বড্ড বেশি জেনে ফেলেছো। এই বলে জুহিকে সে মাথায় একটা ভারী বস্তু দিয়ে আঘাত করে এবং ভিডিওটিও এখানেই শেষ হয়ে যায়। এরপর হঠাৎ জুইয়ং শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে এবং সে আওয়াজ শুনে সেখানে গিয়ে দেখে যে তার বোন রুগ্ন শীর্ণকায় অবস্থায় এক জায়গায় বাঁধা আছে। জুইয়ং গিয়ে তার বোন জুহিকে উদ্ধার করে এবং যখন তারা বের হতে যাবে তখনই তাদের সামনে জিয়ং ইন হাতে একটা হাতুড়ি নিয়ে এসে হাজির হয়। এই দেখে জুইয়ং দরজা বন্ধ করে তার বোনকে এক জায়গায় লুকিয়ে রাখে এবং জিয়ং ইনের সম্মুখীন হয়। আর বন্ধুরা, এখানেই এই সিনেমার দ্বিতীয় রহস্যটি উন্মোচিত হয়। জিয়ং ইন তাকে বলে যে উপরের তলায় আমার মেয়ের খেলার আওয়াজ শুনে আগের চেয়ারম্যান মহিলা খুব বকাবকি করতো, তাই আমি তাকে মেরে ফেলেছি। এখন জুইয়ং বুঝতে পারে যে আগের চেয়ারম্যান মহিলাটিকে আসলে 604 নম্বর রুমের ছেলেটি মারেনি, তাকে মেরেছিল 804 নম্বর রুমে জিয়ং ইন। এই জন্যেই জিয়ং ইন শেষ পর্যন্ত দেখতে পেয়েছিল যে চেয়ারম্যান মারা যাওয়ার আগে পর্যন্ত সাহায্যের জন্য দেয়ালে হাত ঠুকে যাচ্ছিল। তারপর জুইয়ং তাকে বলে যে কিন্তু তোমার মেয়ে তো মারা গেছে। জিয়ং ইন বলে কে বললো মারা গেছে? তুমি তো নিজেও আমার ফ্ল্যাটে গিয়ে তাকে দেখতে পেয়েছিলে, আসলে তুমিও আমার মতো। এখান থেকে আমরা জানতে পারি যে জিয়ং ইন যেমন তার মেয়েকে দেখতে পেত তেমনই জুইয়ংয়েরও আত্মাকে দেখতে পাওয়ার ক্ষমতা ছিল। এখন জিয়ং ইন তাকে হাতুড়ি দিয়ে আক্রমণ করে এবং তাকে মারার জন্য যখন হাতুড়ি তুলতে যাবে তখনই জুইয়ং তার হাত ধরে নেয় এবং লড়াই চলাকালীন জিয়ং ইন স্বীকার করে যে এই বিল্ডিংয়ে তার মেয়ে খেলতো বলে তার আওয়াজের জন্য বিল্ডিংয়ের সবাই বকাবকি করতো। তাই সে যখন তার মেয়েকে বাইরে খেলতে পাঠায় তখনই একটা ট্রাক এসে তাকে চাপা দিয়ে মেরে ফেলে। যেহেতু এই বিল্ডিংয়ের আমার ঘরে নিচের তলার লোকগুলোর জন্যই আমার মেয়েকে মরতে হয়েছে, তাই আমি তাদেরকে এক একে সবাইকে মেরে ফেলেছি। এখন আমরা বুঝতে পারি যে এই জন্যেই 804 নম্বর রুমের নিচে 704, 604, 504 রুমের লোকগুলো কেন মারা যাচ্ছিল। এখন জুইয়ং বলে যে তুমি সবাইকে মারতে পারোনি, আমার বোন এখনও বেঁচে আছে। তখনই জিয়ং ইন এই কথা শুনে হাসতে শুরু করে। এরপর হঠাৎ তারা উপরের ছাদে আগের চেয়ারম্যানের মৃত পছন্দরা শরীরটিকে দেখতে পায়, যে ছাদ বেয়ে এসে জিয়ং ইনকে আক্রমণ করে। এই দেখে জুইয়ং সেখান থেকে পালিয়ে যায়। জিয়ং ইন তার কাছে সাহায্য চাইলে সে দরজা বন্ধ করে দেয় এবং ভিতরে সেই আগের চেয়ারম্যান মহিলার আত্মা হাতুড়ি দিয়ে জিয়ং ইনকে মেরে ফেলে, যেভাবে তাকেও মারা হয়েছিল। এখন জুইয়ং সেখান থেকে বেরিয়ে এসে তার বোনকে আবার খুঁজে পায়। এর পরের দৃশ্যে দেখানো হয় সেই বিল্ডিংয়ে 704 নম্বর ঘরে আর একজন নতুন ভাড়াটে এসেছে, যে এসে জুইয়ংয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং তাকে জিজ্ঞাসা করে এখানে কি তুমি একা থাকো? জুইয়ং বলে না, আমি আর আমার বোন থাকি বলে সে তার বোনকে দেখায় যে পিছনে দাঁড়িয়েছিল। কিন্তু বন্ধুরা, এখানে আরও একটা সত্য উন্মোচিত হয়। সেই মেয়েটা যখন ভিতরে দেখে সে কিন্তু কাউকেই দেখতে পায় না, অর্থাৎ জুইয়ংয়ের বোন জুহিকে সত্যিই জিয়ং ইন মেরে ফেলেছিল এবং জুহির আত্মা তার বোনের সাথে এখন আছে, যাকে তার বোন ছাড়া এখন কেউ দেখতে পায় না। জুইয়ং মেয়েটাকে একটা উপদেশ দেয় যে তোমার ঘরে যে কোনো প্রকারের আওয়াজ শুনলে সেটাকে উপেক্ষা করবে। আসলে আমরা দর্শকরা বুঝতে পারি যে এখন 804 নম্বর রুমে জিয়ং ইনের রাখা সেই আওয়াজ সৃষ্টিকারী যন্ত্রগুলো বন্ধ থাকলেও ওই বিল্ডিংয়ের অন্যান্য অদ্ভুত আওয়াজের পিছনে মৃত মানুষগুলোর আত্মা দায়ী ছিল। কিন্তু মেয়েটি এইসব কিছু বুঝতে না পেরে অবাক হয়ে সেখান থেকে চলে যায়। আর সিনেমাটিও এখানেই শেষ হয়।